সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার কাছে ২৭ মন্ত্রণালয়ে বিভাগ রেখে দপ্তর বন্টন, স্বরাষ্ট্রের সাখাওয়াত। মেয়াদের বিষয়ে এখন আলোচনা করাটা বা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব না, কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না। আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। অন্তর্বর্তী সরকার গঠনের আগে ইতিবাচক মত দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। জানমালের নিরাপত্তা চেয়ে রাজধানীর শাহবাগে সংখ্যালঘু সম্প্রদায়ের জমায়েত। অসাম্প্রদায়িক বাংলাদেশ যদি হয়েই থাকে, সবাই বলছে বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ যদি স্বাধীন হয় তাহলে আজকে আমরা রাস্তায় কেন? সেনা পাহারায় সীমিত পরিসরের রাজধানীর কয়েকটি থানায় পুলিশের কার্যক্রম শুরু। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ১৩ উপদেষ্টার দায়িত্ব বন্টন করা হয়েছে। প্রধান উপদেষ্টা মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা সহ ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে থাকছেন। স্বরাষ্ট্র পেয়েছেন এম সাখাওয়াত হোসেন, পররাষ্ট্র তৌহিদ হোসেন। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, সরকারের মেয়াদ নিয়ে কোনো আলোচনা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ১৩ জন উপদেষ্টা শপথ নেওয়ার পরদিন শুক্রবার দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা ২৭টি মন্ত্রণালয়ে দায়িত্বে থাকবেন। মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং বাণিজ্য মন্ত্রণালয় এর মধ্যে অন্যতম। সাবেক ব্যাংক গভর্নর সালেউদ্দিন আহমেদ দায়িত্ব পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের। আসিফ নজরুল আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান খান শিল্প, হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, তৌহিদ হাসান পররাষ্ট্র। সৈয়দা রিজওয়ানা হাসানকে দেয়া হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। শারমিন এস মুর্শিদ পেয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র, আফম খালিদ হোসেন ধর্ম মন্ত্রণালয়, ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ, নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দেয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের এক অনানুষ্ঠানিক বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, তারা আইন শৃঙ্খলা, শিক্ষা, অর্থনীতি সহ সার্বিক বিষয়ে আলোচনা করেছেন। স্টেশনও যত দ্রুত সম্ভব খুলে দিতে হবে। আপনারা জানেন যে এখনো রাস্তায় কিন্তু ট্রাফিক পুলিশ নেই, শিক্ষার্থীরা রাস্তা ম্যানেজমেন্ট করছে। সেরকম প্রেক্ষিতে আমরা বলতে পারিনি যে আমরা কালই খুলে দেব, কিন্তু শিক্ষক সমাজের সাথে আলোচনা করা হবে, করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে এখনো আলোচনা হয়নি। মেয়াদের বিষয়ে এখন আলোচনা করাটা বা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব না, কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না। আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। হ্যাঁ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ে সহযোগী হিসেবে ছাত্র প্রতিনিধিত্ব থাকবে। আমরা 2 জন ছাত্র প্রতিনিধি এই উপদেষ্টা প্যানেলে রয়েছে এবং পাশাপাশি আরও আমাদের ছাত্র প্রতিনিধিরা অন্যান্য উপদেষ্টাদের সাথে সহকারী হিসেবে সামনের দিনে কাজ করার সুযোগ থাকবে। সবাইকে দেশ পুনর্গঠনে সহযোগিতা করার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ও ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। শ্রদ্ধা নিবেদনের পর মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় 3 বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। প্রধান উপদেষ্টার পর স্মৃতিসৌধে ফুল দেন অন্য উপদেষ্টারা। পরে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিদর্শন বইয়ে সই করেন। এরপর বেলা 11টা 20 প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তীকালীন সরকারের অন্য উপদেষ্টারা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
আমরা আজকে আমাদের দিন শুরু করেছি যে আমাদের মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি ফুল নিবেদন করে এরপরে আমরা আমাদের এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করব এবং আমরা আমাদের আজকে আলোচনা রয়েছে, সেখানে আমাদের কর্মপরিকল্পনা ঠিক হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। এর মধ্যে তাকে শুভেচ্ছা জানিয়েছে চীন, ভারত, পাকিস্তান ও ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই অভিনন্দন বার্তা দেন তিনি। পোস্টে মমতা লেখেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশে যারা কার্যভার গ্রহণ করেছেন তাদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এর আগে বৃহস্পতিবার রাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন। তিনি লেখেন, শান্তি, নিরাপত্তা, উন্নয়নের অভিন্ন লক্ষ্য অর্জন এবং দুই দেশের জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত অঙ্গীকারবদ্ধ। এছাড়া বেইজিং জানিয়েছে ঢাকার সঙ্গে কাজ করতে প্রস্তুত তারা। ইউএর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী তারা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন, এই সরকারের আমলে বাংলাদেশ পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায় শুরু হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ দেশের মানুষের স্বার্থে স্যাক্রিফাইস করেছেন। গত রাত 1:30টার দিকে ফেসবুকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টের প্রথমেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে অভিনন্দন জানান সার্জিস। তিনি লিখেছেন, এটি যেমন তাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অর্জন, তেমনি দেশের মানুষের স্বার্থে আত্মত্যাগও বটে। কারণ অন্তর্বর্তী সরকারে থাকার কারণে সামনের নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবেন না। সার্জিস আরও লেখেন, 2024 সালের এই অভ্যুত্থানের অন্যতম বড় অর্জন, বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায়, দেশ গঠনের সামনের সারিতে প্রত্যাশা করে। এই তরুণদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে, কেউ রাজপথে থাকবে, আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে। কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। শপথ নিয়ে ইতিহাস গড়লেন 26 বছর বয়সী আসিফ। পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। এই অর্জনে তার গ্রামের বাড়ি কুমিল্লায় বইছে আনন্দের বন্যা। 1998 সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পিতা বিল্লাল হোসেন মুরাদনগরের আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। তার মা রোকসানা আক্তার একজন গৃহিণী। 4 ভাই বোনের মধ্যে বোন বড়, আসিফ দ্বিতীয়, এরপর ছোট বোন আছে 2 জন। আসিফ মাহমুদ আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ইউনিটের প্লাটুন সার্জেন্ট ছিলেন। সেখান থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে 2017-18 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন। এখন তিনি স্নাতকোত্তরে পড়ছেন। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনেও সক্রিয় ছিলেন আসিফ। এরপর ছাত্র অধিকার পরিষদের সঙ্গে রাজনীতি শুরু করেন। সবশেষ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এটা অনেক গর্বের বিষয় যে আমার ভাই সরকারের একটা মন্ত্রণালয়ের কাজে আছেন, প্রধানের কাজে আছেন। বোন হিসেবে আমি এটাই বলবো যে এই দায়িত্বটা পাইতে, মানে এই সুনামটা পাইতে অনেক কষ্ট করতে হয়েছে। আমি এটাই প্রত্যাশা করছি যে আমার থেকে তো আমার ভাই বেশি জানে যে কি কষ্টটা করতে হয়েছে। সবাইকে করতে হয়েছে, শুধু ভাইয়াদেরকে না, সব স্টুডেন্টদেরকে করতে হয়েছে। এত কষ্টের বিনিময়ে যেহেতু পাইছে, তাহলে প্রত্যাশা এটাই থাকবো যে যাতে নিজের প্রতিজ্ঞা রাখতে পারে, যাতে সোনার বাংলাদেশ ঘুরে দিতে পারে আর নিজের দায়িত্ব ভালোভাবে নিজের স্থান থেকে পূরণ করতে পারে। শপথ নেয়ার পর মুরাদনগর উপজেলার ফেসবুক ব্যবহারকারীরা আসিফ মাহমুদের ছবি দিয়ে ফেসবুকে ব্যাপক পোস্ট করে। এলাকাবাসী জানিয়েছে, তাদের সন্তান দেশ গঠনে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবে।
আসিফ ছোটবেলা থেকে আমাদের ছেলেফেলেদের সাথে চলতো। আসিফ অনেক ভালো, শান্ত, নর্ম, ভদ্র মেজাজের। ছোট সময় থেকেই মানে দেখতেছি ওর ন্যায়ের প্রতীক। হ্যাঁ, ও শান্ত স্বভাবের একটা ছেলে, মানে খুবই ভালো। এখন যে সেই পদে গেছে, যে ক্রীড়া মন্ত্রণালয়ের যে উপদেষ্টা হয়েছে, সে আশা করি ভবিষ্যতে যে দেশ আরো ভালো চালাইতে পারবে। 2023 সালের 3 অক্টোবর গণতান্ত্রিক ছাত্র শক্তির আত্মপ্রকাশের পর সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আসিফ। দীপ্ত বার্তাকক্ষ। অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে ইতিবাচক মত দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মতামত চাইলে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত এমনটাই জানিয়েছে। আজ সুপ্রিম কোর্টের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার একটি চিঠি দেওয়া হয়। ওই চিঠিতেই রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত জানতে চান। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা, প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টাদের নিয়োগ এবং শপথ পাঠ করানো যেতে পারে বলে মতামত দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপিল বিভাগের মতামত চাইতে পারেন। দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন স্থাপনা ও মন্দিরে অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে আজ রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছেন এই সম্প্রদায়ের মানুষ। বিকেলে তারা সেখানে জড়ো হতে থাকেন। এই সময় যানমালের নিরাপত্তা সহ কয়েকটি দাবি জানান। এগুলো হলো সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন, সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলা প্রতিরোধে আইন প্রণয়ন এবং সংখ্যালঘুদের জন্য জাতীয় সংসদের 10% আসন সংরক্ষণ। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটে। এসব হামলার সঠিক তদন্তের দাবি জানান সনাতন ধর্মের অনুসারীরা। অসাম্প্রদায়িক বাংলাদেশ যদি হয়েই থাকে, সবাই বলছে বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ স্বাধীন। বাংলাদেশ যদি স্বাধীন হয় তাহলে আজকে আমরা রাস্তায় কেন? আজকে সংখ্যালঘুরা রাস্তায় কেন? সব থেকে ইফেক্ট বেশি পড়ছে আমাদের হিন্দু সম্প্রদায়ের উপরে। কেন? এই সম্প্রদায় থেকে কি সম্পূর্ণ তারা বিলীন করে দিতে চায়? আমরা চাই না কোনো অপশক্তিশালী সরকারটাকে দুলিশাত করে দিই। আমরা তাদের সাথে হাতে হাত মিলিয়ে লড়াই করতে চাই। আমরা এই দেশকে এগিয়ে নিতে চাই। টুগেদার উই মাস্ট গ্রো টুগেদার। দিস ইজ আওয়ার মোটিভ। শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী। তবে ওই নির্বাচনে শেখ হাসিনা অংশগ্রহণ করবেন কিনা সে সম্পর্কে স্পষ্ট কোনো বার্তা দেননি জয়। ছাত্র জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর জয় বিবিসিকে জানান, তার মা আর দেশে ফিরবেন না এবং রাজনীতিও করবেন না। কিন্তু দৈনিক টাইমস অফ ইন্ডিয়াকে জয় জানান, রাজনীতি নিয়ে তার কখনোই উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু চলমান পরিস্থিতিতে বাংলাদেশের নেতৃত্বের সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় দলের প্রয়োজনে তাকে সক্রিয় হতে হবে এবং এজন্য সামনের সারিতে থেকেই কাজ করার ঘোষণা দেন জয়। বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সকালে এই বৈঠক হয়। পরে গোয়েন লুইস জানান, বাংলাদেশের চলমান সহিংসতা বন্ধের পাশাপাশি অর্থনীতিকে কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখবে জাতিসংঘ। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশ কিভাবে গড়ে তোলা হবে এসব বিষয়ে উন্নয়ন অংশীদার হিসেবে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়েছে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ঢাকাস্থ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান। বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে সকলের সেই সংখ্যা কেটে গেছে এবং সেই সংখ্যা কেটে আগামী দিনের বাংলাদেশ আমরা সকলে মিলে কীভাবে করব, আমরা সবাই মিলে আগামী দিনে বাংলাদেশ কীভাবে করব। আমাদের পার্টনাররা ইউএন ইজ এ মেজর পার্টনার এবং তাদের সমর্থন প্রয়োজন আছে এবং তারা সেই সমর্থন দিতে রাজি আছে এবং সবাইকে নিয়ে কাজ করতে রাজি আছে। আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ করব। সেনা পাহারায় সীমিত পরিসরে শুরু হলো রাজধানীর কয়েকটি থানার কার্যক্রম। আজ সকালে কর্মকর্তারা থানায় উপস্থিত হয়ে দায়িত্ব নিয়েছেন। সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, সারা দেশে 361টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এদিকে ঢাকায় 29টি সহ সারা দেশে 417 থানায় সেনা মোতায়েন করা হয়েছে।
গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। বিভিন্ন স্থানে হামলা হয় পুলিশের ওপর। এই অবস্থায় নিরাপত্তা শঙ্কায় কর্মবিরতির ডাক দেয় এই বাহিনীর সদস্যরা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে রাজধানীর বিভিন্ন স্থানে ডাকাত, চোর ও ছিনতাইকারীদের উপদ্রব বেড়ে গেছে। এই অবস্থা থেকে বাঁচতে রাত জেগে লাঠিসোঁটা নিয়ে পাহারা দিচ্ছেন নগরবাসী। শুক্রবার সকালে সেনাবাহিনীর সহযোগিতায় সীমিত পরিসরে রাজধানী তেজগাঁ থানার কার্যক্রম শুরু হয়। পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয়দের সঙ্গে কথা বলে সেনাবাহিনী। এলাকাবাসী কথা দিয়েছেন থানায় কোনো প্রকার হামলা হবে না। আমাদেরকে পুলিশকে আগে বাঁচাইতে হবে, তাদেরকে রিফর্ম করে নতুন করে কাজ করার জন্য তাদেরকে সেভ করাটা আমার অত্যন্ত জরুরি। থানাটাকে আমরা লাস্ট কয়েকদিন থেকে সিকিউরিটি দিয়ে যাচ্ছি এবং তাদের যত ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন সেই জিনিসগুলো চালাই যাচ্ছি। তেজগাঁও, হাতিরঝিল ও শেরেবাংলা নগর থানায় সকাল 8টা থেকে কর্মতৎপরতা শুরু হয়েছে। আজকে আমরা প্রথম কাজ শুরু করেছি এবং ওনাদের সহায়তায় আমি রিকোয়েস্ট করব যে আপনারা তেজগাঁ থানায় আসেন। এখানের পরিস্থিতি অত্যন্ত ভালো। এখানে সকাল থেকে আমরা জিটি ওপেন করেছি এবং সামগ্রিক পুলিশিং যত কার্যক্রম এখন থেকে আমরা এখানে শুরু করব। তিনি বলেন, থানা জনগণের, পুলিশও জনগণের, সবাইকে পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান জানান এই কর্মকর্তা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সরে দাঁড়ান। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গতকাল একদল কর্মকর্তা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, 4 ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগ দাবি করে মিছিল করেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জানা যায়, বেলা 3টার দিকে গভর্নর তার 1 পৃষ্ঠার পদত্যাগ পত্রটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খানের কাছে পাঠান। সেখানে তিনি পদত্যাগের জন্য ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেন। আজও দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা সড়ক পরিচ্ছন্নতা ও ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করেন। পাশাপাশি তারা বাজার মনিটরিংও করেন। কুড়িগ্রাম শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহন নিয়ন্ত্রণ করেন শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবী। তাদের সাথে যোগ দেন আনসার ও ফায়ার সার্ভিসের কর্মীরা। নওগাঁয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করে সাধারণ শিক্ষার্থী ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। মাগুরায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকিতে নেমেছেন শিক্ষার্থীরা। চুয়াডাঙ্গায় ছাত্র সমাজকে সাথে নিয়ে বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দশ ঘণ্টা পর জামালপুর জেলা কারাগারের বন্দীদের বিদ্রোহ নিয়ন্ত্রণে এনেছে কারা কর্তৃপক্ষ। এই ঘটনায় 6 বন্দী নিহত এবং জেলার সহ 14 কারারক্ষী ও 5 বন্দী আহত হয়েছেন। দুপুরে 6 জন কয়েদির মৃত্যুর খবর নিশ্চিত করেন জেলার আবু ফাত্তা। জানান, বর্তমানে কারাগার শান্ত রয়েছে, সেখানে অবস্থান করছেন সেনাবাহিনী। তিনি জানান, গতকাল দুপুরে কারাগারের ভেতরে বিদ্রোহ শুরু করে বন্দীরা। আইনশৃঙ্খলা বাহিনী ও কারা কর্তৃপক্ষ রাতে পরিবেশ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তারপর দিনভর তারা মারামারিতে লিপ্ত থাকে এবং এক পর্যায়ে সন্ধ্যার সময় আমরা 5 জন বন্দীর মৃতদেহ পাই এবং আরো 5 জন বন্দী গুরুতর অসুস্থ ছিল। আর আমাদের 3 জন কারারক্ষী এখনো ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন। চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যবাহী কন্টেইনারের জট রেকর্ড ছাড়িয়েছে। দেশে চলমান অস্থিরতার কারণে গত কিছুদিন ধরে শুল্কায়ন ও ডেলিভারি বিঘ্নিত হওয়ায় এই অবস্থা তৈরি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে জট কমাতে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। দেশে আমদানি রপ্তানি বাণিজ্যের সিংহভাগই পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। কিন্তু আন্দোলন, কারফিউ, সহিংসতা ও ইন্টারনেট বন্ধের কারণে গত কয়েক সপ্তাহ ধরে এ বন্দরের কাজ চরমভাবে বিঘ্নিত হয়। চট্টগ্রাম বন্দরে বৃহস্পতিবার পর্যন্ত তৈরি হয়েছে প্রায় 44,000 কন্টেইনারের জট, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। কর্তৃপক্ষ জানায় 24 ঘন্টা বন্দর খোলা রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। গতকালও ডেলিভারি গেছে এবং আজকেও আমাদের প্রচুর অ্যাসাইনমেন্ট আছে।
তো আশা করছি আমরা এইরকম কয়েকদিন চলতে থাকলে আমরা আবার পূর্বাবস্থায় ফিরে আসবো ইনশাল্লাহ। মূলত ইন্টারনেট বন্ধের সময় শুল্কায়ন না হয় পণ্য খালাস প্রায় বন্ধ ছিল। বর্তমানে ইন্টারনেট থাকলেও কম গতির কারণে শুল্কায়ন প্রক্রিয়া আগের অবস্থায় ফেরেনি। এর সাথে গত 5 আগস্ট দুপুরে হঠাৎ কাজ বন্ধ করে কাস্টমসের সব কর্মকর্তা কর্মচারী অফিস ছেড়ে চলে গেলে ব্যবসায়ীদের মাঝে দেখা দেয় আতঙ্ক। যেমন নিরাপত্তার যে ইস্যুটা ছিল, আমরা এই বিষয়ে আমাদের এখানে বন্দরের সাথে কোঅর্ডিনেট করে আমরা কথা বলেছি, অসুবিধা হচ্ছে না। C&F এজেন্ট অ্যাসোসিয়েশন জানায় পণ্য পরিবহনে নিরাপত্তাহীনতা এবং পরিবহন সংকটের কারণে ডেলিভারি কমে গেছে। এতে দেখা দিয়েছে কন্টেইনার জট। বাংলাদেশে যে ট্রান্সপোর্ট এখান থেকে ইম্পোর্ট নিয়ে যায়, ঢাকার থেকে এক্সপোর্ট নিয়ে আসে, একই গাড়ি কিন্তু। তো যখনই ওখান থেকে এক্সপোর্ট আসতে পারবে না, তাহলে চট্টগ্রাম বন্দরে গাড়ি শর্ট হবে। যখনই এখান থেকে যেতে পারবে না, ঢাকায় এক্সপোর্টের গাড়ির ভাড়া হয়ে যাবে দ্বিগুণ। BGMEA জানায় দেশের অর্থনীতি টিকিয়ে রাখতে সব সচল রাখার দিকে জোর দেওয়া হচ্ছে। কাস্টম কমিশনার মহোদয়ের কাছে আমরা বলেছি, ওনারও যদি এখানে কোনো সাহায্য সহযোগিতা করার থাকে ওনার সাথে থাকবে, এবং উনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী সপ্তাহে উনি সহ আমরা সবাই মিলে বন্দরে যাব, বন্দর পরীক্ষা করে দেখব কোন জায়গায় আমাদেরকে ওনারা হেল্প করতে পারে। চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে ও বহির্নোঙরে বর্তমানে অবস্থান করছে 75টির বেশি জাহাজ। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। সপ্তাহের ব্যবধানে রাজধানীতে আবারও বেড়েছে সব ধরনের সবজির দাম। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের। এছাড়া পেঁয়াজ ও চালের দামও বাড়তে। এদিকে রাস্তা সামলানোর পাশাপাশি বাজার মনিটরিংয়ে নেমেছে শিক্ষার্থীরা। দুদিন আগেই কাঁচামরিচের দাম ছিল 160 টাকা। শুক্রবার তা বিক্রি হচ্ছে প্রতি কেজি 240 টাকায়। পেঁপে, পটল ছাড়া বেগুন, কচুরমুখী, টমেটো সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। এছাড়া আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। চালের দামটা এখনো কমে না, চিনির দামটা কমছে, 2 দিনে 5 টাকা কমছে কেজিতে, আটার দাম কমছে 5-7 টাকা কেজিতে, মসুর ডালের দামও স্থিতিশীল আছে, তেলের সরবরাহ বাড়ছে আগের তুলনায়। শসা 80 টাকা কেজি, আর পটল 30 টাকা কেজি, 40 টাকা কেজি এরকম, আর পেঁপে 40 টাকা 30 টাকা, চিচিঙ্গা 40 টাকা 30 টাকা খুচরা বিক্রি করতে, বেগুন 70 টাকা 80 টাকা 60 টাকা এরকম বিক্রি। 2 দিন আগে ছিল আপনাকে 160, কালকে ছিল আপনার 200, আজকে 240। কমেনি আলু ও পেঁয়াজের দামও। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 60 টাকায়, আর পেঁয়াজের দাম প্রকারভেদে 100 থেকে 125 টাকা কেজি। স্থিতিশীল রয়েছে আদা রসুনের দাম। আলু হচ্ছে আমরা 60 টাকা বিক্রি করি, ইন্ডিয়ান পেঁয়াজ হচ্ছে 110 টাকা, আর দেশি পেঁয়াজ হচ্ছে আমরা 120-125। সবজি বাজার আসলে এখনো অনিয়ন্ত্রিত, এক এক জায়গায় এক এক রকম দাম। বাজারে মাছের সরবরাহ তেমন বাড়েনি। ক্রেতারা বলছেন সব ধরনের মাছের দামই বেশি চাচ্ছেন বিক্রেতারা। সব ধরনের সবজির দাম বেশি, অন্য জিনিসের দামও তো কম নাই। আমরা যে মাছ কিনতেছি, মাছের দামও বেশি। মাছের দাম মোটামুটি যায় আছে, আরো কমবে। আমদানি তো বাইরে থাকে, মালের দাম কমবে, কারণ হলো মানুষ আসন আনন্দ লইয়া। তবে কেজিতে 4-5 টাকা কমেছে চিনির দাম। নিত্যপণ্যের বাজার ভোক্তাদের নাগালে রাখতে মনিটরিংয়ে নেমেছে শিক্ষার্থীরা। কথায় কথায় যাতে জিনিসের দাম না বাড়ে, এইটা অবশ্যই দেখতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হলো যে বাজারের মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। আমরা সেটাই বলতে চাচ্ছি যে আপনারা কেনা আনার পর সর্বনিম্ন যত মুনাফা লাভ করা যায় তত দিয়ে বাজারে বিক্রি করবেন, যেন জনসাধারণের সেটা আওতার মধ্যে আসে। স্থিতিশীল রয়েছে মাংসের দাম। প্রতি কেজি গরু 750 টাকা এবং 1200 টাকায় বিক্রি হচ্ছে খাসির মাংস। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। 15 আগস্ট আলোচনায় বসার জন্য ইসরায়েল ও হামাসের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি চূড়ান্ত করতে এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তির জন্য মধ্যস্থতার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। বিবৃতিতে বলা হয়, দোহা কিংবা কায়রোতে এই আলোচনা হতে পারে। চুক্তির একটি রূপরেখা এখন আলোচনার টেবিলে আছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ক্রীড়াঙ্গনেও পরিবর্তনের অপেক্ষায় আছেন অনেকে। দুর্নীতি ও স্বজনপ্রীতি মুক্ত পরিবেশ চান সংশ্লিষ্টরা। এতে গতি পাবে খেলোয়াড় ও সংগঠকদের কর্মতৎপরতা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন স্থানে সংস্কারের দাবি উঠেছে। একই অবস্থা ক্রীড়াঙ্গনেও। অভিযোগ উঠেছে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন দুর্নীতিবাজ ও স্বেচ্ছাচারীদের কবলে রয়েছে। অ্যাথলেটদের যে সুযোগ সুবিধা এগুলো থেকে আমরা বঞ্চিত হয়েছি, যার জন্য আমরা সাউথ এশিয়ান লেভেল, এশিয়ান লেভেল এবং অলিম্পিক লেভেলে কোনো পর্যায়ে আমাদের কোনো কাঙ্ক্ষিত সুনাম অর্জন করতে পারেনি। যারা কাজ করছেন তারা সঠিক পথে আগাচ্ছেন না। আমরা যাচ্ছি এই অ্যাথলেটিক্স ফেডারেশনেও একটা নতুনত্ব আসুক, নতুন মুখ আসুক। দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপদেষ্টা হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অ্যাথলেটদের দাবি দেশের ক্রীড়াঙ্গন এই তরুণ নেতার ছায়ায় বদলে যাবে। তাকে আহ্বান জানাই আমাদের সবার হয়ে কাজ করতে। তাকে আমাদের সবার নেতা হিসেবে আমরা দেখতে চেয়েছি, দেখতে পাচ্ছি, এজন্য আমরা খুশি। ফেডারেশনের সাবেক সংগঠকরা শুক্রবার একত্রিত হন জাতীয় সুইমিং ফেডারেশনে। তারাও চান ফেডারেশনের সুদিন ফিরে আসুক। জাতীয় খেলোয়াড়, কোচ, ভালো সংগঠক তাদের দিয়ে অ্যাথলেট ফেডারেশনটাকে সুন্দরভাবে পরিচালনা করলে দেশের অ্যাথলেট বা খেলাধুলা উন্নতি হবে। আমরা গোল্ড মেডেল একা একা পাইনি, হাজারো লোকজনের সঙ্গে লড়াই করে মেডেল পাইছি। তো মন্টুর মতো লোকের সাথে লড়াই করার মতো ক্ষমতা আমাদের আছে। কোচ এবং ভালো সংগঠক তাদের মাধ্যম দিয়ে একটা কমিটি করে এবং অলিম্পিকে যারা আছেন দায়িত্বে তাদেরকেও পরিবর্তন করতে হবে, না হলে আসলে ভালো কাজটা কখনো আশা করা যায় না। চাটুকারিতা ও দলবাজি পেছনে ফেলে একটি গণতান্ত্রিক ক্রীড়াঙ্গনের প্রত্যাশা সংশ্লিষ্টদের। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। প্রধান উপদেষ্টার কাছে ২৭ মন্ত্রণালয় বিভাগ রেখে দপ্তর বন্টন, স্বরাষ্ট্রের সাখাওয়াত। অন্তর্বর্তী সরকার গঠনের আগে ইতিবাচক মত দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। জানমালের নিরাপত্তা চেয়ে রাজধানীর শাহবাগে সংখ্যালঘু সম্প্রদায়ের জমায়েত। সেনা পাহারায় সীমিত পরিসরে রাজধানীর কয়েকটি থানায় পুলিশের কার্যক্রম শুরু। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছে আমি দোলা ডালোরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।